তোমরা সবাই জানো যে দৃশ্যমান আলোর কয়টা পার্ট? 7টা না? তো এখানে দৃশ্যমান আলোতে যেই আলোকরশ্মিগুলো আছে যেই কালারে তাদের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। হ্যাঁ, একসাথে যখন সবগুলো আলোকরশ্মি তোমরা দেখতে পারবা তখন অবশ্যই বলবা যে এটা হচ্ছে অনেকগুলো বর্ণের সমাহার, আর অনেকগুলো বর্ণের সমাহারকে বলা হয় বর্ণালী। তো কেমিস্ট্রিতে তুমি অনেকগুলা বর্ণ হয়তো সবসময় দেখতে পারো, আবার নাও দেখতে পারো, না দেখার সম্ভাবনাই বেশি। কারণ মানুষের তো একটা রেঞ্জ আছে, 400 থেকে 700 পর্যন্ত হচ্ছে দৃশ্যমান আলো। 400 থেকে 700 তরঙ্গ দৈর্ঘ্যের, ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের যে আলোকরশ্মিগুলা, সেইগুলা মানুষ শুধু দেখতে পায়। এর কম তরঙ্গ দৈর্ঘ্যের আলোকরশ্মিও অনেক আছে, এর বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আলোকরশ্মিও কি অনেক আছে। এর থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আলোকরশ্মি হচ্ছে তাপ। আলোকরশ্মি বলা উচিত না, সেটা তাপচুম্বক তরঙ্গ বলা উচিত। তাপ তাপ হচ্ছে রেডিও ওয়েভ। তোমরা এফএম শোনো না? ওইখানে আচ্ছা শোনো না, হয়তো কেউ শোনো না। তো ওইখানে যেই ফ্রিকোয়েন্সি বা হচ্ছে যেই তরঙ্গ দৈর্ঘ্যের তাপচুম্বক তরঙ্গ ব্যবহার করা হয়, সেইগুলোর বা তরঙ্গ দৈর্ঘ্য এই 400 থেকে 700 থেকে বেশি, 700 ন্যানোমিটার থেকে বেশি। রেডিও ওয়েভ, হ্যাঁ ওইখানে যে হ্যাঁ রেডিয়েশনের কথা বলছি। আচ্ছা, আর হচ্ছে এক্স রে নাম শুনছো? এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য এর থেকেও কম। হ্যাঁ এক্স রে, হ্যাঁ এগুলো দেখতে পাও না। তারপর হচ্ছে ইউভি, আলট্রাভায়োলেট, হ্যাঁ এটা হচ্ছে তোমার এই বেগুনির থেকে জাস্ট একটু কম, অতি বেগুনি আর কি। তারপর হচ্ছে গামা রে, এটা তরঙ্গ দৈর্ঘ্য আরো কম। তো ওইগুলোকে আমরা দেখতে পাই? ওইগুলো দেখতে পাই না, ঠিক আছে? ওই তরঙ্গ দৈর্ঘ্যের শক্তিগুলো আমরা দেখতে পাই না। যাই হোক, এই আলোগুলো নিয়ে আমরা কেন কথা বলতেছি বা কেন তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে কথা বলতেছি, কারণ হচ্ছে আজকে আমরা হাইড্রোজেন বর্ণালী শিখব। হাইড্রোজেন বর্ণালী হচ্ছে বিভিন্ন বর্ণের আলোকরশ্মি তুমি পাওয়া। এখন থেকে আর বিভিন্ন বর্ণের আলোকরশ্মি বলা যাবে না, এখন আমরা বলবো যে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোকরশ্মি। কারণ তরঙ্গ দৈর্ঘ্য যদি ডিফারেন্ট হয় তাহলে কালারও তো ডিফারেন্ট হবে। আর কালার আমরা যে কটা দেখতে পাই সেটা তো দেখতে পেলাম, আর বাকি যে তরঙ্গ দৈর্ঘ্যের আলোকরশ্মিগুলো পাওয়া যাবে সেগুলো কি আমরা দেখতে পাবো? সেগুলো দেখতে পাবো না। এখন যে কোনো একটা পরমাণুতে কিভাবে বর্ণালী সৃষ্টি হয়? ধরো আমরা যদি হাইড্রোজেন পরমাণু নেই, এই হচ্ছে হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াস। হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াসে কি থাকে? শুধু একটা প্রোটন থাকে, আর কিছু থাকে না। এবার আমরা আঁকি হাইড্রোজেন পরমাণুর প্রথম শক্তি স্তর। এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, ঠিক আছে? দ্বিতীয়, তারপরে তৃতীয় শক্তি স্তর। তোমাদের কি এই ধরনের কোনো প্রশ্ন তৈরি হচ্ছে যে হাইড্রোজেনের তো এতগুলো শক্তি স্তর হওয়ার কথা না? আচ্ছা ঠিক আছে, এই প্রশ্নের উত্তর আমরা দিচ্ছি। এটা কত নম্বর হলো? চতুর্থ। আচ্ছা, তুমি একটা হাইড্রোজেন পরমাণু, তার মধ্যে যদি শক্তি দেওয়া হয় তাহলে সেই শক্তিটা শোষণ করে কে? ইলেকট্রন, ঠিক আছে? ইলেকট্রন। তোমরা নিশ্চয়ই জানো ইলেকট্রন যদি শক্তি শোষণ করে তাহলে সে তার নিজের কক্ষপথে না থেকে উচ্চতর কক্ষপথে চলে যায়। তো এমনিতে কক্ষপথ বলতে তোমরা কি বুঝো? কক্ষপথ কি কোনো রেখা, দাগ কাটা রেখা? জাস্ট হচ্ছে একটা ফ্রি স্পেস, যে রাস্তা দিয়ে ইলেকট্রন মুভ করে। ইলেকট্রন যদি ওই রাস্তায় মুভ না করে তাহলে কি আর ওই কক্ষপথের অস্তিত্ব থাকবে না। তো ধরো আমি যে এই রং বেরঙের শক্তি স্তর এখানে আঁকলাম, কোনো শক্তি স্তর কিন্তু ছিল না, শুধুমাত্র ছিল কে? একটা ইলেকট্রন। শুধু একটা ইলেকট্রন ছিল। এই ইলেকট্রনটা কোন জায়গায় ছিল? এই যে প্রথম শক্তি স্তর। যখনই তুমি বাইরে থেকে শক্তি দেওয়া তখন সেই ইলেকট্রন শক্তি শোষণ করে দেখা যাবে এখানে না ঘুরে সেই যে লাল কালারের যে কক্ষপথটা দেখতে পাচ্ছ এই লেভেলে উঠে যায় এবং সেখানে ঘুরতে থাকে। তখন কিন্তু এই যে সাদা কালারের বা নিম্ন শক্তি স্তরের কিন্তু কোনো অস্তিত্ব থাকে না। তখন ওইটাই প্রথম শক্তি স্তর, কিন্তু সেটাকে তো আমরা প্রথম শক্তি স্তর বলতে পারি না, সেটা অবশ্যই কি দ্বিতীয় শক্তি স্তর। তুমি যদি আরো শক্তি দাও তখন চলে যাবে তৃতীয় শক্তি স্তরে, আরো শক্তি দিলে চতুর্থ শক্তি স্তরে। যত বেশি দিবা তত বেশি শক্তি স্তরে সে চলে যাবে। ক্লিয়ার আমার কথা? আচ্ছা, তো আমরা কয়টা শক্তি স্তর রাখলাম?
1 2 3 4 আমরা আরো আঁকবো। পাঁচটা, ছয়টা, দেখছো ইলেকট্রন কই পাঠালাম, অনেক দূর পাঠিয়ে দিচ্ছি কিন্তু। আচ্ছা দেখো, এখন এই প্রথম শক্তি স্তরে যে ইলেকট্রনটা আছে, সেই ইলেকট্রনে যখন আমরা বাইরে থেকে শক্তি দিব, তখন সে 1 নম্বরে 2 নম্বরে যেতে পারে, 3 নম্বরে যেতে পারে, 4 নম্বরে যেতে পারে, 5 6 7 নম্বরে তো যেতে পারে। তো ধরো সে 2 নম্বরে গেল। আচ্ছা হ্যাঁ, এইটা আরেকটা প্রশ্ন, যে একবার শক্তি প্রয়োগ করেই যে কোনো একটাতে যাবে, হয় 2 নম্বরে যাবে, অথবা 3 নম্বর, অথবা কি 4 নম্বর। শক্তির উপর ডিপেন্ড করে, হ্যাঁ, শক্তি যত বেশি দিবা তত উচ্চ শক্তি স্তরে যাবে। তবে আমি একই চিত্রের মধ্যে কিন্তু অনেকগুলো দেখাবো তোমাদের। কারণ তুমি যখন একটা হাইড্রোজেন পরমাণু নিয়ে কি আর কাজ করবা, অসংখ্য হাইড্রোজেন পরমাণু নিয়ে কাজ করবা, এবং সেইখানে একটা পরমাণুর ইলেকট্রন যদি দ্বিতীয় শক্তি স্তরে যায়, অন্য পরমাণুর ইলেকট্রন কি দ্বিতীয় শক্তি স্তরে যাবে এমন কোনো কথা আছে? তৃতীয় শক্তি স্তরে যেতে পারে। তবে সব পরমাণুর চিত্র আমি একটা, কারণ আমি বারবার কি এতগুলো আঁকতে পারবো, একটা চিত্রের মধ্যেই সবগুলো দেখাবো। আমি ধরে নিচ্ছি যে এখন যে ইলেকট্রনটা গেছে সেটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর। ইলেকট্রনের একটা ধর্ম হচ্ছে ওরা যে লাফ দিয়ে দ্বিতীয় শক্তি স্তর বা তৃতীয় শক্তি স্তরে যায়, ওইখানে গিয়ে খুব বেশি সময়ের জন্য থাকতে পারে না, তারা আবার কি করে, ব্যাক করে, সাথে সাথে ব্যাক করে, আবার প্রথমে চলে আসে। দ্বিতীয় থেকে যদি প্রথমে চলে আসে, তাহলে কি সেই শক্তি কি রাখবে দ্বিতীয় শক্তি স্তরে থাকার জন্য যে শক্তি ছিল? তখন নিশ্চয়ই সে কিছু শক্তি বিকৃত করবে। সেই বিকৃত শক্তির কম্পাঙ্ককে আমরা বের করতে পারবো? পারবো। আচ্ছা যাক, তাহলে আপাতত আমি এটা চিন্তা করি যে সে দ্বিতীয় শক্তি স্তর থেকে কোন শক্তি স্তরে চলে আসতেছে? প্রথম শক্তি স্তরে। কিন্তু ওই ইলেকট্রনটা যদি দ্বিতীয় শক্তি স্তরে না যেত, তৃতীয় শক্তি স্তরে যেত, তাহলে সেখান থেকেও কি প্রথম শক্তি স্তরে চলে আসবে। ঠিক আছে? হ্যাঁ, দ্বিতীয়তেও আসতে পারে, দ্বিতীয়তে এসে তারপরে আবার প্রথম আসতে পারে। ঠিক আছে? এখন 4 নম্বর শক্তি স্তরেও কিন্তু সে যেতে পারে, 4 নম্বর শক্তি স্তর থেকে আবার সে প্রথম শক্তি স্তরে। তো আমি আপাতত শুধুমাত্র ওই পার্টটাই দেখাইতে চাই, যেই পার্টে সে বিভিন্ন শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে আসে। না, তখন আর এটার অস্তিত্ব থাকবে না। তাহলে আমরা দেখি, এটা সাদাটা প্রথম কক্ষপথ না? তাহলে ধরো 2 নম্বর কক্ষপথ থেকে আসলো, 2 নম্বর কক্ষপথ থেকে কই প্রথম, আবার আসতে পারে নিশ্চয়ই 3 নম্বর থেকে প্রথম, তারপরে আসতে পারে 4 নম্বর থেকে প্রথম, আসতে পারে 5 নম্বর কক্ষপথ থেকে প্রথম। একটা ইলেকট্রন শক্তি শোষণ করে এখানে চলে গেল, তখন সে আবার এখানে চলে আসতে পারে না? মাঝখানেগুলো তো নাই, মাঝখানেগুলো আসলেই নাই। কিন্তু তুমি তো এই নিউক্লিয়াস থেকে তার দূরত্ব বিবেচনা করে তুমি বিভিন্ন শক্তি স্তরের কথা বলবা। একটা ইলেকট্রন যদি এখান থেকে আসে, তো ওর অবস্থা, আর ইলেকট্রন যদি এখান থেকে এখানে আসে, তাহলে কি সেম সিচুয়েশন হইলো? তোমাকে নিশ্চয়ই দুইটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, দুইটা আলাদা, মানে আলাদা আলাদাভাবে বলতে হবে। তখন তুমি বলবা এটা এত নম্বর কক্ষপথ থেকে আসছে, এটা এত নম্বর কক্ষপথ থেকে আসছে। ঠিক আছে? আচ্ছা, একটু তীর চিহ্ন দিয়ে দিই, দেওয়া যাবে কি না? কয়টা হলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এটা হচ্ছে প্রথম রেখা, এটা দ্বিতীয় রেখা, এটা তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ রেখা। তাহলে এই সবগুলা ইলেকট্রন, বিভিন্ন পরমাণুর, কিন্তু বিভিন্ন পরমাণুর বিভিন্ন ইলেকট্রন বিভিন্ন কক্ষপথ থেকে কোন কক্ষপথে আসছে? প্রথম কক্ষপথে। মাঝখানে তোমরা একটা কথা বলছিলে যে শুধুই কি প্রথম কক্ষপথে আসবে কিনা, অন্যান্য কক্ষপথে তো আসতে পারে। কারণ একটা ইলেকট্রন 3 নম্বর কক্ষপথে গেল, সেখান থেকে সে প্রথমে না এসে 2 নম্বর কক্ষপথে আসতে পারে। তো এখন আমরা আরেকটা ফিগার রাখবো, যেখানে সব ইলেকট্রন কয় নম্বর কক্ষপথে আসবে? 2 নম্বর কক্ষপথে আসবে। তাহলে 2 নম্বর কক্ষপথে যদি আসে, অবশ্যই শুরু করতে হবে 3 নম্বর কক্ষপথ থেকে। 3 নম্বর থেকে কয় নম্বর? 2। 4 নম্বর থেকে কই আসতে পারে? 2। 5 নম্বর থেকে 2। 6 নম্বর থেকে 2 নম্বর, 7 নম্বর থেকে 2 নম্বর।
7 থেকে 2 নম্বর। এরপরে আমরা কি দেখব? 2 নম্বর, 2 নম্বর, হ্যাঁ 2 নম্বর। বিভিন্ন কক্ষপথ থেকে 2 নম্বর। এখন বিভিন্ন কক্ষপথ থেকে কয় নম্বর আসতে পারে? 3 নম্বর। বিভিন্ন কক্ষপথ থেকে 3 নম্বর। আবার আসতে পারে না বিভিন্ন কক্ষপথ থেকে 4 নম্বর। বিভিন্ন কক্ষপথ অবশ্যই উচ্চ উচ্চ কক্ষপথ থেকে। বিভিন্ন কক্ষপথ থেকে কয় নম্বর আসতে পারে? 5। বিভিন্ন কক্ষপথ থেকে কয় নম্বর আসতে পারে? 6। আচ্ছা, এবার দেখো আমরা আবার আমাদের প্রথমটাতে ফিরে যাই। এটা 2 নম্বর কক্ষপথ থেকে কয় নম্বর কক্ষপথে আসছে? প্রথম। 2 নম্বর কক্ষপথ থেকে যদি প্রথম কক্ষপথে আসে, তাহলে যেই তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি বিকিরিত করে সেটাকে আমরা বের করতে পারি। কিভাবে বের করতে পারি? আমরা জানি 1/λ ইকুয়াল হচ্ছে RH, z স্কয়ার RH। এখানে z এর মান হচ্ছে 1, z স্কয়ার RH 1/স্কয়ার মাইনাস 1/nt স্কয়ার। তোমাদের ক্যালকুলেটর নিয়ে বসতে হবে এবং খুব ভালোভাবে আমাকে সহায়তা করতে হবে। 1/λ, z এর ভ্যালু হচ্ছে 1 স্কয়ার, RH এর ভ্যালু কত? 1.097 ইন্টু 10 টু দি পাওয়ার 7 ইন্টু 1/1 স্কয়ার মাইনাস 1/2 স্কয়ার। 1.097 ইন্টু 10 টু দি পাওয়ার 7, 1 মাইনাস 1/4 মানে 3/4, এটা হচ্ছে 1/λ। তো তুমি এই রিডবার্গ ধ্রুবককে 3/4 দিয়ে গুণ করে তারপরে এটাকে উল্টায় দাও, উল্টায় দেখো কত আসে। একটু একটু তাড়াতাড়ি করো, কত আসছে? 2.27। হ্যাঁ ওটা ঠিক আছে। 1.21 1.215 4 ইন্টু 10^7 এত মিটার। আচ্ছা, এটা কি আমরা এটা লিখতে পারি? 121.54 ইন্টু 10^9 মিটার। এটাকে 100 দিয়ে ভাগ করে এটাকে 100 দিয়ে গুণ করে দিছি। আর 10 টু দি পাওয়ার মাইনাস 9 মিটার ইকুয়াল কত? ন্যানোমিটার। 1 ন্যানোমিটার। 1 ন্যানোমিটার ইকুয়াল হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 9 ন্যানোমিটার, 9 মিটার। তাহলে এটাকে 121.54 ন্যানোমিটার লেখা যায়। তো এটা আসলে আমরা কি বের করলাম? এটা আমরা বের করছি ইলেকট্রন যদি 2 নম্বর কক্ষপথ থেকে 1 নম্বর কক্ষপথে আসে, তাহলে যেই তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি বিকিরিত হবে তার ভ্যালু হচ্ছে 121.54 ন্যানোমিটার। ঠিক অনুরূপভাবে আমরা এখন 3 নম্বর কক্ষপথ থেকে যদি 1 নম্বর কক্ষপথে আসে, তাহলে যেই তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি বের হবে সেটা বের করব। তো সেক্ষেত্রে রাশিমালাটা কি হবে? হ্যাঁ 1/λ ইকুয়াল হবে 1.097 ইন্টু 10 টু দি পাওয়ার 7, এখানে হবে 1/1 স্কয়ার মাইনাস 1/, কয় নম্বর থেকে? 3 নম্বর কক্ষপথ থেকে না, 3 স্কয়ার। তাহলে 1.097 ইন্টু 10 টু দি পাওয়ার 7, 1 মাইনাস 1/9, 8/9। দেখো তো কত হয়। দেখো 2 নম্বর কক্ষপথ থেকে ইলেকট্রন যদি প্রথম কক্ষপথে আসে, তাহলে যে আলোক রশ্মি বিকিরিত হবে তার তরঙ্গ দৈর্ঘ্য কত? 121.54। এরপর আমরা বের করলাম যে 3 নম্বর কক্ষপথ থেকে যদি 1 নম্বর কক্ষপথে আসে, 3 নম্বর কক্ষপথে 1 নম্বর আসলে হচ্ছে 102.5। তরঙ্গ দৈর্ঘ্য কি কমছে? তরঙ্গ দৈর্ঘ্য কমলে কম্পাঙ্ক কি পারে, আর কম্পাঙ্ক যদি বেশি হয় তার শক্তিও কি হবে? বেশি হবে। আর আমরা তো এটা আগে থেকেই জানি 2 নম্বর থেকে 1 নম্বর আসলে শক্তির পার্থক্য কম, 3 নম্বর থেকে 1 নম্বর আসলে শক্তির পার্থক্য কি বেশি। সো শক্তির পার্থক্য যত বেশি হবে কম্পাঙ্ক তত বেশি হবে, কম্পাঙ্ক যত বেশি হবে তরঙ্গ দৈর্ঘ্য তত কি কম হবে। আমরা দেখলাম যে 2 নম্বর থেকে 1 নম্বর আসলে তার তরঙ্গ দৈর্ঘ্য যতটুকু, 3 নম্বর থেকে যদি 1 নম্বরে আসে তার তরঙ্গ দৈর্ঘ্য কি
বেশি, সরি না কম। আচ্ছা 4 নম্বর থেকে যদি আসে তাহলে কি আরো কম, 5 নম্বর থেকে আরো কম, কমতে কমতে সবচেয়ে কম কোনটা হবে, যেটা অসীম থেকে যখন যেটা আসবে, এবং অসীম থেকে যখন আসে তখন তার তরঙ্গ দৈর্ঘ্য কত 91.1। এর থেকে কি আর কম হওয়া সম্ভব? সম্ভব না, কারণ আমরা তো একেবারে অসীম থেকে নিয়ে আসছি। তো আমরা কি বলতে পারি না যে বিভিন্ন কক্ষপথ থেকে যখন ইলেকট্রন প্রথম কক্ষপথে আসবে তখন তার তরঙ্গ দৈর্ঘ্যের যে রেঞ্জ সেটা হচ্ছে 91.1 ন্যানোমিটার থেকে 121.54। সবাই কি বুঝতে পারছো? তাহলে বিভিন্ন কক্ষপথ থেকে ইলেকট্রন যখন প্রথম কক্ষপথে আসবে তখন যেই তরঙ্গ দৈর্ঘ্যে আলোকরশ্মি বিকিরিত হবে তার রেঞ্জ হবে 91.1 ন্যানোমিটার থেকে 121.5 ন্যানোমিটার পর্যন্ত। এটা কিন্তু একটা সিরিজ। 2 নম্বর থেকে 1 নম্বর আসলো, এটা হচ্ছে সিরিজের একটা রেখা। 3 নম্বর থেকে 1 নম্বর আসলো, এটা সিরিজের দ্বিতীয় রেখা। 4 নম্বর থেকে আসলো, সেটা কি তৃতীয় রেখা। এখন এই সিরিজের নাম হচ্ছে লাইম্যান সিরিজ। বিভিন্ন কক্ষপথ থেকে ইলেকট্রন প্রথম কক্ষপথে আসলে যে বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলোকরশ্মি পাওয়া যায়, বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলোকরশ্মি যে পাওয়া যায় তাকে লাইম্যান সিরিজ বলা হয়। এবং 2 নম্বর থেকে যখন 1 নম্বর আসবে সেটা হচ্ছে লাইম্যান সিরিজের ফার্স্ট লাইন, প্রথম রেখা। 3 নম্বর থেকে যখন 1 নম্বর আসবে তা সেটা হচ্ছে কি দ্বিতীয় রেখা। ওই কততম রেখা সেটা তুমি বের করতে পারো তার শক্তি স্তরের পার্থক্য থেকে। যেমন দেখো 3 থেকে 1 বিয়োগ করলে কত হয় 2, সো এটা হচ্ছে সেকেন্ড লাইন। 4 থেকে 1 আসলে থার্ড লাইন, 5 থেকে 1 আসলে ফোর্থ লাইন, এটা কি ফিফথ লাইন। এগুলো লেখা দরকার আছে? তাহলে এটা গেল লাইম্যান সিরিজ। বাকিগুলো আমাদের খুব সহজে হয়ে যাবে। বিভিন্ন কক্ষপথ থেকে যদি আসে তাহলে এটা হচ্ছে লাইম্যান। আর বিভিন্ন কক্ষপথ থেকে যখন দ্বিতীয় কক্ষপথে আসবে তখন সেটা হচ্ছে বামার। বিভিন্ন কক্ষপথ থেকে যখন ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে আসবে তখন যে সিরিজ তৈরি হবে সেটা হচ্ছে বামার। আর বিভিন্ন কক্ষপথ থেকে ইলেকট্রন যখন তৃতীয় কক্ষপথে আসবে তখন সেটা হচ্ছে প্যাশেন। কোথাও কোথাও দেখবা যে প্যাশ্চেন। তার মানে ফাইনাল ডেস্টিনেশন যদি 1 হয় তাহলে লাইম্যান, ফাইনাল ডেস্টিনেশন যদি 2 হয় তাহলে বামার, ফাইনাল ডেস্টিনেশন যদি 3 হয় প্যাশেন, আর ফাইনাল ডেস্টিনেশন যদি 4 হয় তাহলে সেটা হচ্ছে ব্র্যাকেট। এটা হচ্ছে ব্র্যাকেট। আর ফাইনাল ডেস্টিনেশন যদি 5 হয় তাহলে সেটা হচ্ছে ফুন্ট। ফুন্ট বা ফান্ট, এক এক জায়গায় এক একটা দেখবা। লাইম্যান, বামার, প্যাশেন, ব্র্যাকেট, ফুন্ট। আর বিভিন্ন কক্ষপথ থেকে যদি 6 নম্বর আসে তাহলে সেটা হচ্ছে হামফ্রেস। হ্যাঁ, আমাদের এখন কি কাজ, লাস্ট যে কাজটা সেটা হচ্ছে ওই বামার সিরিজের রেঞ্জটা বের করা। আমরা একটু আগে কার রেঞ্জ বের করছি, লাইম্যান। লাইম্যানের রেঞ্জে সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু ছিল কার 121.54। এটা আমরা কীভাবে পেয়েছি? এটা হচ্ছে 2 নম্বর কক্ষপথ থেকে কয় নম্বরে? 1 নম্বরে, মানে প্রথম রেখায়। আর এটা কি অসীম থেকে না? অসীম। তো এইখানে আমরা যদি বামার সিরিজের রেঞ্জটা বের করতে চাই তাহলে আমাকে নিশ্চয়ই একটা লিমিট বের করতে হবে। অসীম থেকে ইলেকট্রনকে কই নিয়ে আসতে হবে? দ্বিতীয় কক্ষপথে। আর প্রথমটা কি হবে? 3 নম্বর কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথ। তো এতটা এই দুইটা কাজ আমরা করব, করে বলে দিব এটাই হচ্ছে তার রেঞ্জ। সূত্রটা আমরা বসাই। 1 by lambda 1.097 into 10 to the power 7 1 by এখানে 2 স্কয়ার মাইনাস 1 by 3 স্কয়ার। এখান থেকে ল্যামডা একটা ভ্যালু বের করো আর এখান থেকে বের করো, দুইজন দুইটা করো। 1 by 2 স্কয়ার মাইনাস 1 by ইনফিনিটি স্কয়ার। আমি যে কথাগুলো বললাম, এই যে
এখানে লিখলাম, এই শুধুমাত্র এই দুইটা বের করতে যাচ্ছি, 3 নাম্বার থেকে 2 নাম্বার, একটা হচ্ছে অসীম থেকে 2 নাম্বার, রেঞ্জটা বের করার জন্য। এতে কারো কোনো প্রবলেম নাই তো? একটু আমাকে বলো যে ভ্যালুগুলো কত। টেম্পারেচার রুম ঠান্ডা হয়ে গেছে না? মানে ওই কোনায় গিয়ে ধরছে না? কি করতেছি দেখি নাকি। সিক্স পয়েন্ট ফাইভ সিক্স থ্রি 6.563 10/7। এটাকে আমি 100 দিয়ে ভাগ করে 100 দিয়ে যদি গুণ করি তাহলে হবে 656.3, এত ন্যানোমিটার হবে। হ্যাঁ, মানে এত ইন্টু 10⁹, তার মানে 656.3 ন্যানোমিটার প্রথমটা। আর দ্বিতীয়টা বলতে শেষটা আর কি, 3.646 এত ন্যানোমিটার হবে আর কি। একেবারে করে ফেললাম। না 36 না, এই 7 নিয়ে আসার কথা। তাহলে এর রেঞ্জটা তাহলে কি দাঁড়ালো? রেঞ্জটা দাঁড়ালো 364.6 ন্যানোমিটার থেকে 656.6 ন্যানোমিটার। এটা কোন সিরিজ? বামার সিরিজ। ঠিক একইভাবে তোমরা অন্যান্য সিরিজ বের করতে পারবা, এবং এটা কিন্তু পরীক্ষা দেওয়া হয়েছে, প্রশ্ন ফাঁস। তবে এখানে আমি আরো একটা কথা তোমাদের একটু বলি। দেখো, আমি ক্লাসটা যে স্টার্ট করছি, সেই স্টার্টিংয়ে কিন্তু যে আলোগুলোর কথা আমরা বলছিলাম, সেই আলোগুলো কি সব হচ্ছে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য 400 থেকে কত 700। তো আমরা যেই আলোক রশ্মিগুলো এখানে পেলাম, এর মধ্যে কোনটা দৃশ্যমান বলো? বামার সিরিজ। লাইম্যানটা কি আমরা দেখতে পাবো? দেখতে পাবো না। বামার সিরিজ হচ্ছে দৃশ্যমান। এটা 400 থেকে এই 400 থেকে 700 মাঝখানে তো পড়ছে, কিছু তো তুমি দেখতে পাবো অবশ্যই। হোক, বাকিগুলো দেখতে পাবা, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। হাইড্রোজেন থেকে ইলেকট্রন এই লাফালাফি করতেছে, আলোক রশ্মি বের হচ্ছে, এবং সেই আলো রঙিন, দেখতেই তো অন্যরকম লাগবে। এত ছোট্ট একটা পরমাণু এমন রঙিন আলো সে নির্গত করতেছে, তো অনেক আনন্দ। কিন্তু সেগুলো বের করতে হবে আমাদের। হ্যাঁ, ও শোনো, ও একটা ভালো কথা বলছে যে আমরা যে থিওরি অনুযায়ী বর্ণালী ব্যাখ্যা করতেছি, এই বর্ণালী ব্যাখ্যা শুধুমাত্র হাইড্রোজেনের বেলায় আসলে প্রযোজ্য, এক ইলেকট্রন বিশিষ্ট। কারণ বেশি ইলেকট্রন হলে তখন অন্যান্য ইলেকট্রন দিয়ে প্রভাবিত হয়। আমি এই কথাটা আজকে বলতে চাইনি তোমাদের, হয়তো আনন্দটা একটু কমে যাবে এই জন্য। তাহলে তোমাদের নেক্সট কাজ হচ্ছে প্যাসচেন, ব্র্যাকেট, ফোন্ট আর হচ্ছে হামফ্রেস, এগুলো সবগুলোর রেঞ্জ বের করবা। রেঞ্জ বের করে তারপর তোমরা পরীক্ষা অংশগ্রহণ করবা। ওকে, থ্যাংক ইউ।